হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন গল্পে চলে যায়। গল্পের নাম স্বপ্ন ছায়া, পর্ব ছায়া, লেখিকা মুশফিকুর রহমান মৈত্রী। শারমিন বেগম মুখ তুলে তাকাতে দেখলেন ঐন্দ্রিলা বসার ঘরে কোনায় চুপ মেরে দাঁড়িয়ে আছে। তাকে দেখে শারমিন বেগমের মুখে আরও চিন্তার ঢল নেমে এলো। দিশান ছুটে এসে ঐন্দ্রিলাকে জড়িয়ে ধরল। ঐন্দ্রিও তাকে কোলে তুলে শাশুড়ির পাশে গিয়ে বসালো। কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করলো, কিছু হয়েছে মা? আসলে কীভাবে বলবো বুঝছি না। কথাটা শুনে ঐন্দ্রিলা শওকত সাহেবের দিকে তাকায়। বেচারার মুখখানাও বেশ শুকনো লাগছে। ঐন্দ্রিলা শারমিন বেগমের হাত ধরে বলে, আমি তো আপনার মেয়ের মতো মা, আমাকে নির্দ্বিধায় বলুন, তোমাদের ভূপাতের অনুষ্ঠানটি হবে না মা? আপনার এসব অনুষ্ঠান অ্যাটেন্ড করা একেবারেই পছন্দ নয়। তোমার বাবা ওকে বোঝানোর কম চেষ্টা করেনি, কিন্তু ও কিছুতেই রাজি হয়নি। আসলে ছেলেটা আমার একটু একরোখা, ও সিদ্ধান্ত বদলানো এতটাই সহজ নয়। লজ্জায় আমাদের মাথা কাটা যাচ্ছে। ভূপাতের অনুষ্ঠান সব মেয়েদের প্রাপ্য। তোমাদের বিয়েটা যে পরিস্থিতিতে হোক না কেন, তুমি এ বাড়ির বউ, এটা নিরন্তর সত্য। কিন্তু অভ্র বুঝতে চাইবেন না। মেজাজ খারাপ করে অফিস চলে গেল। শারমিন বেগম লজ্জিত কণ্ঠে কথাটা বললেন। তার অসহায়ত্ব দেখে ওয়েন্দিলার খারাপ লাগতে শুরু করলো। যতই হোক, মানুষটি তার মায়ের মতো। বৌভাতের অনুষ্ঠান নিয়ে এমনি ওয়েন্দিলার কোনো মাথা ব্যথা নেই। মানুষের সামনে সংসদে বসে তাদের সান্ত্বনা শোনার মতো মানসিকতা প্রায় শেষের দিকে তার। শারমিন বেগমের হাতখানা নিজের হাতের মুঠোয় নিয়ে দীর্ঘ কণ্ঠে ওয়েন্দিলা বলে, মা, এই সামান্য ব্যাপারে আপনার মন খারাপ? কারোর ইচ্ছের বিরুদ্ধে কোনো কিছু চাপিয়ে দেওয়াটা একেবারে উচিত নয়। সত্যি বলতে মা, আমিও চাচ্ছিলাম এই অনুষ্ঠানটা কোনোভাবে ক্যান্সেল করা যায় কি না। আমারও এত অনুষ্ঠান না দিয়ে ভালো লাগে না। কী হবে অনুষ্ঠান না হলে? বিয়েতে দুটো মানুষের সুখে থাকাটা বেশি জরুরি। এসব অনুষ্ঠান করা বা না করায় কিছুই যায় আসে না মা। আপনি আমাকে ভাববেন না। আমার এই সিদ্ধান্তে কোনো দ্বিমত নেই। ঐন্দ্রিলার কথা শুনে শারমিন বেগম দীর্ঘশ্বাস ফেলেন। তার বুকে থেকে পাথরটা যেন থেমে গেছে। ঐন্দ্রিলার মাথায় হাতটা বুলিয়ে স্নেহমাখা কণ্ঠে বললেন, আমার ছেলেটার ভাগ্যে আল্লাহ তাআলা একটা হীরার টুকরা মেয়েকে রেখেছেন। আমি সবসময় চাইতাম এমন একটা মেয়ে তার জীবনে আসুক, যে তার শক্ত খোলসের ভিতরে মেয়ে হৃদয়টিকে বুঝতে পারবে। যাকগে, তুমি আমাকে নিশ্চিত করলে ঐন্দ্রিলা। চা খাবে তো? আমার মানুষটা খুব চা খেতে ভালোবাসি। আপনি বসুন মা, আমি করে আনছি। আমি মানুষটাও চা খেতে বড্ড ভালোবাসি। ঐন্দ্রিলা দিশানকে শারমিন বেগমের কাছে দিয়ে চা বানাতে চলে গেল। বরটা যেমনই থাক না কেন, শ্বশুরবাড়ি নিয়ে তার কোনো আক্ষেপ নেই। চা বানাতে বানাতে বাবার কথা খুব মনে পড়ছে ঐন্দ্রির। মানুষটার ওষুধও তাকে মনে করিয়ে দেওয়া লাগে। মনে না করিয়ে দিলে হয়তো ওষুধটুকু খেতে ভুলে যাবেন। আসার সময় দিশা এবং পিউকে বুঝিয়ে এসেছিল, তবুও মনটা খচখচ করছে তার। তাই দেরি না করে বাবাকে ফোন লাগালো ঐন্দ্রিলা। ফোনটা দুবার বাজার পর তৃতীয়বারের শরীফ সাহেব রিসিভ করলেন। গদগদ স্বরে বললেন, বুড়ো ছেলেটার কথা অবশেষে মনে পড়ল আমার মায়ের। কী করবো বলো? এত অবাধ্য ছেলেকে তো একা রেখে আসতে পারি না। কী করো, নাস্তা করেছো? হ্যাঁ, নাস্তা করা শেষ। পিউমা ওষুধটা দিয়ে গেছে, খেয়ে এখন বসে বসে বই পড়ছিলাম। কলেজ যাবে না? না রে মা, আজ ভালো লাগছে না। আচ্ছা, কাল আসছিস তো জামাইকে নিয়ে? এখনও জানি না বাবা, তবে চেষ্টা করবো। ঐন্দ্রিমা, বলো, তুই খুশি তো এই বিয়েতে? খুশি থাকাটা বড্ড আপেক্ষিক বাবা। এটা মানুষের সাথে পরিবর্তিত হয়। এই দেখো না, এই বাড়ির প্রতিটা মানুষ আমাকে এতটা ভালোবাসে বলার বাইরে। শুধু ওই একটা মানুষের সাথে আমার সম্পর্কটা জমেনি। ব্যাপার না, সময়ের কাছে ছেড়ে দিয়েছি। আমি সময়ের সাথে সাথে হয়তো তার মনের জায়গাটা করে নিতে পারবো। শরীফ সাহেব চুপ মেরে গেলেন। মেয়ের কণ্ঠের সুপ্ত উদাসীনতা তার বুঝতে বাকি রইল না। নিজেকে খানিকটা অপরাধীর কাঠগড়ায় দাঁড় করালেন তিনি। অবশ্য ছেলেটা তাকে অপরাধী বানিয়ে ফেলেছে। ঐন্দ্রিলা বাবার নীরবতাকে ভাঙার জন্য বলল, জানো বাবা, এখন আমি চা বানাচ্ছি। আমার শাশুড়ি মা তো আমার মতো চা খোর। ওনারা নাকি চা ছাড়া চলে না। এখানে সবাই খুব ভালো বাবা, তুমি চিন্তা করো না। আমি ইনশাল্লাহ সুখী হব, দেখো, ইনশাল্লাহ। থাকো, আমি রাখলাম ফোনটা। ফোনটা কেটে কিছুক্ষণ
ফোনের স্ক্রিনের দিকে চেয়ে থাকলো অন্দিলা। এত জোর গলায় কথাটা বলল সে। সুখী হওয়া কি এতটাই সহজ? দিশান খেলছে আর অন্দিলা তার সামনে বসে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। বাচ্চাটির বয়স 3 বছর 2 মাস। আদো আদো ভাষায় কথা বলে। আর সারাটা দিন অন্দির সাথে ছিল সে। অন্দিলা তাকে সুনিপুণ দৃষ্টিতে অবলোকন করেছে। তার চেহারার মাঝে বাঙালি ভাবখানা নেই, শুধু চোখটা অব্রের মতো ঘোলাটে। এ ব্যতীত অব্রের সাথে কোনো মিল নেই বাচ্চাটির। হয়তো বাচ্চাটি অব্রের নিজের নয়, হয়তো সে বাচ্চাটিকে অ্যাডপ্ট করেছে। কিন্তু একটা কথাও নিশ্চিত হয়, সব কথায় আগে হয়তো শব্দটি আছে। এর মাঝেই আহানার কণ্ঠ কানে আসে তার। ভাবে আসবো? আরে আসো না, এত ফর্মালিটির কিছু নেই। দিশানায় খাবার পাঠিয়েছিল মা। ও তো তোমাকে তো কিছুই বোঝে না, তাই এখানেই নিয়ে এলাম। দাও, আমি ওকে খাওয়াইয়ে দিচ্ছি। এটা খুব অদ্ভুত জানো তো, কারণ দিশান খুব ইন্ট্রোভার্ট, অথচ সে তোমাকে এতটা পছন্দ করে। ইভেন ও ভাই আর মা ব্যতীত তেমন কারো হাতে খায় অবধি না। তোমার ভাই ওকে অনেক ভালোবাসে তাই না? প্রচুর। ভাই দিশান বলতে পাগল। আহানা সত্যি করে একটা প্রশ্নের উত্তর দেবে? হ্যাঁ, বলো ভাবে। দিশানের সাথে তোমার ভাইয়ের সম্পর্কটা কি? অনেকে বলে ও তোমার ভাইয়ের সন্তান, অনেকে বলে অ্যাডপ্ট করা ভেবে। আমি সত্যিটা জানতে চাই। আহানা প্রশ্নটা শুনে কিছুক্ষণ চুপ করে থাকে। ছোট করে একটা নিঃশ্বাস ছেড়ে বলে, দিশান ভাইয়ের ছেলে নয়, দিশানকে ভাই অ্যাডপ্ট করেছে। ভাইয়া যখন সবেমাত্র বিজনেসে জয়েন করে তখন আমাদের একটি বাইরের কোম্পানির সাথে ডিল হয়। সেখান থেকে একটা ক্যাথলিক মেয়ের সাথে বেশ বন্ধুত্ব হয়। তারা একে অপরকে ভালোবেসে ফেলে। কিন্তু মেয়েটা ক্যাথলিক এবং ভাইয়া মুসলিম হওয়ায় দুই ফ্যামিলি সম্পর্কটা মেনে নেয়নি। মেয়েটির নাম ছিল জেনিফার। জেনিফার আপুকে তার বাবা অন্য জায়গায় বিয়ে দিয়ে দেন। ভাইয়া যখন এই ঘটনা জানতে পারে প্রচুর ভেঙে পড়ে। ও একেবারে বদল হয়ে গেছিল। তার রাগ জেদ যেন দ্বিগুণ হয়ে গেল। এরপর বাবা ভাইকে বাইরে পাঠিয়ে দেয়। ভাই বাইরে ছিল 2.5 বছর। তারপর একদিন সে জানায় সে দেশে ফিরছে। মা তো খুব খুশি ছিল সেদিন। কিন্তু ভাইয়া একা ফিরেনি, দিশানও তার সাথে ছিল। দিশানের পরিচয় নিয়ে তাকে প্রশ্ন করা হলে সে জানায় দিশান নাকি জেনিফার আপুর ছেলে। বিদেশে যাওয়ার পর জেনিফার আপুর সাথে তার আবারও দেখা হয়। আপুর ডিভোর্স হয়ে গিয়েছিল। দিশান তখন খুব ছোট। জেনিফার আপুর হেলথ কন্ডিশনটা ভালো ছিল না। তার লাংস ক্যান্সার ধরা পড়ছিল। ভাইয়া অনেক ট্রাই করে যাতে তাকে বাঁচানো যায়, কিন্তু সম্ভব হয় না। বাচ্চাটিকে দেখার মতো কোনো মানুষ ছিল না। জেনিফার আপু মারা যাওয়ার পর দিশানকে ভাইয়া অ্যাডপ্ট করে। তারপর ওকে নিয়ে দেশে ফিরে আসে। আমি জানি হয়তো তোমার মেজাজ খারাপ হচ্ছে। নিজের স্বামীর প্রাক্তনী বাচ্চাকে চোখের সামনে দেখতে কারোই ভালো লাগবে না, কিন্তু দিশান ভাইয়ের সাথে এতটা গভীরভাবে জড়িয়ে আছে, তুমি চাইলেও তাকে আলাদা করতে পারবে না। কতগুলো বাবা মা তোমাকে বলতে পারতো না, কিন্তু এক না এক সময় তো জানতেই পারতে। দিশানের সত্যটা মেনে না নিলে তুমি কখনোই ভাইয়াকে বুঝতে পারবে না। ঐন্দ্রিলা কথাগুলো শুনছে। সত্যিটা এতটা তেতো তার জানা ছিল না। তবে মজার ব্যাপার, ঐন্দ্রিলার খারাপ লাগছে না, বরং দিশানের প্রতি মায়া লাগছে। হয়তো আমরা এখনো জেনিফার নামক মেয়েটিকে ভালোবাসে, তাই তো তার শেষ স্মৃতিটুকু আগলে রেখেছে। ঐন্দ্রিলা মুচকি হেসে বলল, এই সত্যিটা আমার জানার দরকার ছিল, ধন্যবাদ। ঐন্দ্রিলার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল আহানা। দিশানের ব্যাপারটা সে এত সহজভাবে মেনে নেবে এটা আহানা কল্পনা করেনি। আহানার ঠোঁটে এক চিলতে হাসি ফুটে উঠল। সে কোনো ভুল করেনি, সঠিক মানুষকে সে সত্যটা জানিয়েছে। রাত 12টা। আজ কাজের চাপটাও মাত্রাতিরিক্ত ছিল, তাই বাসায় ফিরতে ফিরতে দেরি হয়ে গিয়েছে অপরের। বাড়ির প্রতিটা মানুষ হয়তো ঘুমিয়ে পড়েছে। এখন স্পেয়ার কি দিয়েই দরজাটা খুলতে হবে। অপর চাবিটা বের করে দরজার কিহোলের কাছে নিতেই দরজাটা খুলে যায়, যেন দরজার ওপারে মানুষটা তার অপেক্ষাতে ছিল। অবাক চোখে তাকাতে দেখে ঐন্দ্রিলা দাঁড়িয়ে আছে। নীল শাড়িতে চুলগুলো খোপা করে দাঁড়িয়ে আছে সে। এর উপর মেয়েটাকে মন্দ লাগছে না। ঐন্দ্রিলা নামক মেয়েটা প্রতি মুহূর্তে অপরকে চমকে দেওয়ার মতো কাজ করে। অপর কল্পনাও করেনি মেয়েটা তার জন্য জেগে থাকবে। অপর কিছু বলতে যাবে তার আগে ঐন্দ্রিলা বলে, আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম। গাড়িটা যখন মেইন গেটে ঢুকেছিল আমি দেখেছি। ফ্রেশ হয়ে নিন, খাবার দিচ্ছি। অপর খানিকটা বেগমের মতো ঐন্দ্রির দিকে তাকিয়ে থাকলো। মেয়েটার প্রতি কৌতূহল তার যেন বেড়ে যাচ্ছে। অপরকে দাঁড়িয়ে থাকতে দেখে ঐন্দ্রিলা বলল, ঘরের বাইরেই থাকবেন নাকি? আসুন। অপর ভদ্র বাচ্চার মতো ঐন্দ্রিলাকে অনুসরণ করে ভেতরে গেল। মিনিট 20 পর ডাইনিং টেবিলেও খেতে বসলো সে। খাবারের মাঝে ঐন্দ্রিলা বলে উঠল, কাল আমাদের বাসায় যেতে হবে। হ্যাঁ, যাও। আমি কি মানা করেছি?
আমি তো একা যাব না, আপনি সাথে যাবেন, কথাটা শোনা মাত্র চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এই চ্যানেলে যদি নতুন থাকে না, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন।